হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। যারা ডাব্লিউবিসিএস পরীক্ষায় বসবো ভাবছো অথবা দু একবার বসেছো, পরীক্ষা সম্বন্ধে স্বচ্ছ ধারণা নেই, কিভাবে ডাব্লিউবিসিএস পড়তে হবে, কোন কোন বই পড়তে হবে, কোন স্ট্র্যাটেজি নিয়ে এগোতে হবে, এই সমস্ত আজকের ভিডিওতে আলোচনা করব। প্রথমত, ডাব্লিউবিসিএস পরীক্ষা 3টি ধাপে হয়: প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ। প্রিলিমসের ক্ষেত্রে মোট 200 নম্বরের পরীক্ষা হয়ে থাকে। এই 200 নম্বরের মধ্যে যে সমস্ত বিষয় পড়তে হয় সেগুলো হচ্ছে কম্পোজিশন, ইংলিশ কম্পোজিশন, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, ভারতের সাথে সাথে পশ্চিমবঙ্গের ভূগোল, ভারতের পলিটিক্যাল সিস্টেম এবং ভারতের অর্থনীতি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, ভারতের জাতীয় সংগ্রাম, এবং জেনারেল মেন্টাল এবিলিটি, অর্থাৎ যেখানে কিন্তু ম্যাথ এবং জিআই এই দুটো অংশ থাকছে। তো এই হচ্ছে সংক্ষিপ্ত সিলেবাসের অংশ। এর প্রত্যেকটাতে থাকে 25 নাম্বার করে, অর্থাৎ ইংলিশ কম্পোজিশনে 25, জেনারেল সায়েন্সে 25, জেনারেল সায়েন্সের মধ্যে আবার ওই ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি এই 3টে অংশ থাকছে। কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে সমস্ত ধরনের জাতীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাসমূহ সেগুলো থাকে। হিস্ট্রি অফ ইন্ডিয়া এতে থাকে 25, কারেন্ট অ্যাফেয়ার্সও 25 থাকে। হিস্ট্রি অফ ইন্ডিয়াতে থাকে 25, যেখানে অ্যানসিয়েন্ট, মিডিয়েভাল এবং মডার্ন, প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ, এই 3টে অংশ এখানেও থাকে 25 নম্বর। জিওগ্রাফি অফ ইন্ডিয়া উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, এখানেও কিন্তু মোট 25 নম্বর থাকে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে খুব বেশি প্রশ্ন থাকে না, মূলত 7-8টা ম্যাক্সিমাম কোয়েশ্চেন থাকে, অধিকাংশই ভারতের ভূগোল থেকে থাকে। ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি অর্ধেক থাকে 25 নাম্বারের মধ্যে, 10-12 নাম্বার ইকোনমিক্সে, 10-12 নাম্বার ইন্ডিয়ান পলিটি থেকে। এছাড়া ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এটাও যদিও ইতিহাসেরই অংশ, কিন্তু স্বাধীনতা সংগ্রামকে আলাদা করে গুরুত্ব দেওয়া হয়, সেজন্য ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট এই অংশটা থেকেও কিন্তু 25 নম্বরের প্রশ্ন হয়ে থাকে। আর থাকে জেনারেল মেন্টাল এবিলিটি, অর্থাৎ ম্যাথ এবং জিআই, জেনারেল ইন্টেলিজেন্স, এই অংশটাও কিন্তু ভাগাভাগি করে থাকে, মোটামুটি অর্ধেক পোর্শন থাকে। যদিও 2020 সালে মাত্র 2-3টে প্রশ্ন এসেছিল ম্যাথ থেকে, অধিকাংশই ছিল জিআই। তো এটা খুব বেশি ভ্যারি করে না, যদিও কোনো বছর কম বেশি হয়ে থাকে। তো এই মূলত ডাব্লিউবিসিএস প্রিলিমসের ক্ষেত্রে এই অংশটুকু থাকে। ইংলিশ গ্রামারের মধ্যে কিন্তু সিনোনিম, অ্যান্টোনিম, এই সমস্ত গ্রামাটিক্যাল জিনিসগুলো থাকে ইংলিশের মধ্যে। তো প্রিলিমসের এই সিলেবাসে প্রত্যেকটা মার্কস ডিভিশনটা এখানে বলা রয়েছে, 25 নাম্বার করে মার্কস ডিভিশন, মোট 8টা বিষয়বস্তু এবং সেখানে মোট 200 নাম্বার। এরপর মেন্সের ক্ষেত্রে মোট 6টা পেপার থাকে, 6টা পেপার, এবং মেন্সের যে পরীক্ষা হয় সেক্ষেত্রে গ্রুপ এ, বি, সি, ডি এই 4টে গ্রুপে পরীক্ষা হয়ে থাকে। এর মধ্যে কী তফাৎ রয়েছে? গ্রুপ এ এবং বি এর ক্ষেত্রে অপশনাল পেপার থাকে, আর সিডি ক্ষেত্রে অপশনাল পেপারটা না থাকলেও চলে। কোনো একজন পরীক্ষার্থী 4টে পরীক্ষায় দিতে পারে, অর্থাৎ 4টে গ্রুপের জন্যই দিতে পারে, অর্থাৎ অপশনাল সঙ্গে রেখে দিতে পারে, অথবা অপশনাল নাও নিতে পারে। সে শুধুমাত্র সিডি গ্রুপের জন্য প্রতিযোগিতায় নামতে পারে, সে অপশনাল নাও রাখতে পারে। তো পেপার 1-এ কী থাকে? পেপার 1 হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এক্ষেত্রে বাংলা, হিন্দি, উর্দু, নেপালি, সাঁওতালি এই ভাষাগুলো চুজ করা যায় প্রথম ভাষার ক্ষেত্রে। এক্ষেত্রে লেটার রাইটিং, প্রেসি রাইটিং, কম্পোজিশন, ট্রান্সলেশন এই সমস্ত বিষয় থাকে, মোট 200 নাম্বার। এবং প্রত্যেকটাই এ, বি, সি, ডি এই 4টে গ্রুপের জন্যই কিন্তু বাংলা পেপারটা বা অন্য যে মাতৃভাষা যে পেপারটা প্রথম পত্র সেখানে কিন্তু 200 নাম্বার। এরপর দ্বিতীয় পত্র ইংলিশের ক্ষেত্রেও কিন্তু বাংলার মতোই লেটার রাইটিং, প্রেসি রাইটিং, কম্পোজিশন রাইটিং এই সমস্ত থাকে। এখানেও
200 নম্বর থাকে এবং 4টে গ্রুপের জন্যই এই পরীক্ষাটা হয়। এরপর পেপার 3, পেপার 3-র মধ্যে থাকে ইতিহাস এবং ভূগোল, অর্থাৎ প্রিলিমসের ক্ষেত্রে যেখানে ইতিহাস ভূগোলের ক্ষেত্রে 25-25 ছিল, এখানে কিন্তু সেখানে ইতিহাসের জন্য 100 এবং ভূগোলের জন্য 100। আর ইতিহাসের মধ্যেও সেই অ্যানসিয়েন্ট মেডিভেল মডার্ন এবং ফ্রিডম স্ট্রাগল এর সাথে থাকে। আর জিওগ্রাফির ক্ষেত্রে 100 নম্বর ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির মধ্য থেকে প্রশ্ন আসে, অধিকাংশ ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে প্রশ্ন থাকে। এখানেও মোট 200 নম্বর এবং 4টে গ্রুপের জন্যই সমান। এরপর পেপার 4, পেপার 4-এ কী থাকে? পেপার 4 কিন্তু অনেক কিছু জিনিস মিক্সড থাকে একসাথে এবং আলাদা করে কোনো মার্কস ডিভিশন থাকে না, কোথা থেকে কত নাম্বার আসবে সেটা কিন্তু আলাদা করে ডিভাইড করে দেওয়া থাকে না। এখানে কী কী থাকে? সায়েন্স অ্যান্ড সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, অর্থাৎ বিজ্ঞানের মধ্যে চলে আসছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট। টেকনোলজি জিনিসটা কিন্তু এখানে এক্সট্রা করে চলে আসছে। মডার্ন টেকনোলজি, কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে যুক্ত যে সমস্ত প্রশ্ন, সেগুলো কিন্তু বিজ্ঞানের যে কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো এখানে চলে আসছে। আর আসছে কি এনভায়রনমেন্টটা প্রিলিমসের সিলেবাসে কিন্তু সেই অর্থে থাকে না, যদিও বিভিন্ন বিষয় থেকে চলে আসে, যেমন ভূগোলের ক্ষেত্রেও এনভায়রনমেন্টের কিছু জিনিস থাকে, সেখান থেকে প্রশ্ন আসে, কিন্তু এখানে আলাদা করে এনভায়রনমেন্টের প্রশ্ন এখানে পড়তে হয়। আর থাকে জেনারেল নলেজ, স্ট্যাটিক যে সমস্ত জেনারেল নলেজ রয়েছে, দেশ বিদেশের বিভিন্ন জ্ঞান রাখতে হয়, স্ট্যাটিক নলেজ যেগুলো, সেখান থেকে প্রশ্ন আসে। আর থাকে বড় অংশ একটা কারেন্ট অ্যাফেয়ার্স। তো এই 4th পেপারটা কিন্তু এভাবে মিশ্রিত থাকে, বিভিন্ন বিষয়ের নিয়ে একসাথে মিশ্রিতভাবে থাকে। এখানে মোট 200 নম্বর থাকে এবং 4টে গ্রুপের ক্ষেত্রেই একই। এরপর থাকে পেপার 5, পেপার 5-এ থাকে পলিটি এবং ইকোনমি দুটো 100-100 করে, পলিটি 100 এবং ইন্ডিয়ান ইকোনমি 100। তো ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন বিশেষ কিছু থাকে। প্রিলিমসের এবং মেন্সের সিলেবাস যদিও সমান একই, কিন্তু এক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সের কিছুটা অধিক্য দেখা দেয় এবং প্রশ্ন আর একটু কনসেপচুয়াল প্রশ্ন বেশি দেখতে পাওয়া যায় এখানে। এটাও প্রত্যেকটা গ্রুপের জন্যই সমান 200 নম্বর করে। এরপর পেপার 6, অর্থাৎ এরিথমেটিক এবং রিজনিং। এরিথমেটিকের ক্ষেত্রে অর্থাৎ ম্যাথের ক্ষেত্রে 100 এবং জিআই এর ক্ষেত্রে কিন্তু 100 মোট 200 নম্বর এবং 4টে পেপারই 4টে গ্রুপের জন্যই সমান। তো এই হলো কম্পালসারি পেপার, অর্থাৎ বাধ্যতামূলক এই 6টা পেপার কিন্তু দিতেই হয়। এরপরে যে অংশটা থাকে সেটা হচ্ছে অপশনাল পেপার। অপশনাল পেপার যেটা কিনা শুধুমাত্র এ এবং বি গ্রুপের জন্য এবং প্রত্যেকটাতে থাকে 200 নম্বর করে, দুটো পেপার থাকে 200 নম্বর করে, পেপার এ এবং পেপার বি। তো এক্ষেত্রে 200 400 নম্বরের শুধুমাত্র এ বি গ্রুপের জন্য প্রশ্ন হয়। এরপর পার্সোনালিটি টেস্ট। পার্সোনালিটি টেস্টের মোট এ বি গ্রুপের জন্য নাম্বার থাকে 200, সি গ্রুপের জন্য থাকে 150 এবং গ্রুপ ডি এর জন্য থাকে 100। তো আমরা যদি সর্বমোট মিলিয়ে দেখি তাহলে মেন্সের ক্ষেত্রে কম্পালসারি পেপারে 6টা পেপারে 1200 এবং অপশনাল পেপারে 200 400, অর্থাৎ 1600 নম্বরের কিন্তু রিটেন পরীক্ষা হচ্ছে এবি গ্রুপের জন্য এবং 1200 নম্বরের রিটেন পরীক্ষা হচ্ছে সিডি গ্রুপের জন্য, এবং পার্সোনালিটি টেস্ট যোগ করলে এবি গ্রুপের জন্য 1800 নম্বর পরীক্ষা হচ্ছে মোট, সি গ্রুপের জন্য হচ্ছে 1350 এবং ডি গ্রুপের জন্য হচ্ছে 1300 নম্বরের পরীক্ষা। তো এভাবে প্রিলিমস, মেন্স এবং ইন্টারভিউ কমপ্লিট হচ্ছে এবং সেখান থেকে ফাইনাল মেরিট লিস্ট উঠে আসছে যেরকম ভ্যাকেন্সি থাকে সেই অনুযায়ী। এরপর দেখব কি বই পড়তে হবে, প্রিলিমস এবং মেন্স উভয়ের জন্য কোন কোন বই পড়তে হবে। আমি এটা সম্বন্ধে আরও পরে ডিটেলসে আসবো। মূলত কী কী বই পড়তে হবে ছোট করে একটু বলে নিই। ইংলিশ কম্পোজিশনের ক্ষেত্রে গ্রামাটিক্যাল যে সমস্ত দিক, তার জন্য হরিমোহন প্রসাদ এবং উমা রানী সিনহার একটা অবজেক্টিভ ইংলিশের বই হয়, কোয়েশ্চেন অ্যান্সারের বই। এই বইটা বেশ ভালো, কম্পিটিটিভ পরীক্ষার জন্য, কম্পিটিটিভ পরীক্ষাকে উদ্দেশ্য করে লেখা, তাই এই বইটা পড়া যেতে পারে। আর টেক্সট বইয়ের জন্য পিকে দে সরকারের যে গ্রামার বই হয় সেটা, এবং পিসি দাসের একটা খুব ভালো ইংলিশ গ্রামারের বই হয়, এই দুটোর মধ্যে যে কোনো একটা পড়া যেতে পারে। এরপর জেনারেল সায়েন্স, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির জন্য
কোন কোন বই পড়তে হবে। সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামকে লক্ষ্য রেখে তারাচাঁদ, শবনম জোরে এবং তনুশ্রী সাক্সেনা এবং রেনু কাতফিলা এই লেখকের একটা জেনারেল সায়েন্সের বই হয়, যেটা শুধুমাত্র প্রিলিমিনারি এক্সামকে উদ্দেশ্য করে। সিভিল সার্ভিস প্রিলিমিনারি বলতে গেলে এখানে কিন্তু ইউপিএসসি, ডাব্লিউবিসিএস দুটোই বোঝাচ্ছে, তো সেই জন্য এখানে প্রশ্নোত্তর বেশ ভালো সংখ্যাতেই থাকে এবং বইটা যথেষ্ট ভালো। এছাড়া আর কি বই আছে, সায়েন্স ম্যাগাজিন, অর্থাৎ ওই সায়েন্স টেকনোলজির বর্তমান যে সমস্ত নিউজ সেটার জন্য এবং স্ট্যাটিক পোর্শনের জন্য কিন্তু বেশ কিছু ম্যাগাজিন, যেমন প্রতিযোগিতা দর্পণে স্পেশাল ইস্যু, এরকম কিছু যোজনা, তো এরকম কিছু ম্যাগাজিন যেগুলো জেনারেল সায়েন্সের জন্য যথেষ্ট ভালো, সেগুলো পড়তে হবে। আর বাংলা মিডিয়াম বই বলতে ক্লাস 9-10 পুরাতন সিলেবাসের যে বই ছিল সেই 9-10 বই অংশ খুব ভালো করে পড়তে হবে, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি তিনটের ক্ষেত্রে। এরপর কারেন্ট অ্যাফেয়ার্স, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ। তো এখানে কিন্তু প্রত্যেক দিন নিউজ পেপার ফলো করতে হবে, অথবা ইন্টারনেটে যে সমস্ত খবরাখবর আসে ডেলি সেগুলো ফলো করতে হবে। এছাড়া কর্মক্ষেত্র, জীবিকা দিশারি, কর্মসংস্থান এই সমস্ত নিউজ পেপার ফলো করা যেতে পারে। সাপ্তাহিক ম্যাগাজিন এবং মান্থলি যে সমস্ত ম্যাগাজিন বেরোয়, অনেক ম্যাগাজিন রয়েছে, সেই ম্যাগাজিনগুলো ফলো করতে হবে। আর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স স্মার্ট লার্নিং এডুকেশন থেকে বের করা হয়। মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স খুব ভালো কম্পিটিশন থাকে, প্রত্যেকটা সেক্টর আলাদা আলাদা করে ভাগ করে সেখানে কিন্তু খুব সুন্দর অর্গানাইজড ওয়েতে তুলে ধরা হয়, তো সেখান থেকেও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স করা যেতে পারে। এরপর ইন্ডিয়ান হিস্ট্রি, খুব ইম্পর্টেন্ট পোর্শন, এই কারণে প্রিলিমসে এখানে কিন্তু 50 নম্বর থাকে ইন্ডিয়ান হিস্ট্রিতে, তো সবচেয়ে গুরুত্ব দিতে হবে প্রিলিমসের জন্য ইন্ডিয়ান হিস্ট্রিকেই। ভারতের ইতিহাস অতুলচন্দ্র রায় অথবা স্বদেশ সভ্যতা বিশ্ব, জীবন মুখোপাধ্যায়, এই দুটো বই বেশ ভালো বাংলা মিডিয়ামের জন্য। ইংলিশ মিডিয়ামের জন্য এনসিইআরটি বই ফলো করতে হবে। অ্যানসিয়েন্ট মেডিভেল ইন্ডিয়া বাই পুনম দালাল দাহিয়া, অত্যন্ত ভালো বই অ্যানসিয়েন্ট এবং মেডিভেল ইন্ডিয়ার জন্য, তো এই বইগুলোর মধ্যে থেকে ফলো করা যেতে পারে। এটা শুধুমাত্র ইতিহাসের জন্য, অর্থাৎ অ্যানসিয়েন্ট মেডিভেল মডার্নের জন্য, ফ্রিডম স্ট্রাগলের জন্য পরে আসছি। ইন্ডিয়ান জিওগ্রাফি, মাজিদ হোসেনের ইন্ডিয়ান জিওগ্রাফি খুব ভালো বই সিভিল সার্ভিসের জন্য। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির জন্য কার্তিক মণ্ডলের বই রয়েছে, ভারত এবং পশ্চিমবঙ্গ দুটোই একসাথে রয়েছে, বাংলা মিডিয়ামের জন্য পড়া যেতে পারে। এনসিইআরটির বই রয়েছে, সেইগুলো পড়া যেতে পারে ক্লাস 6 to 12। এবং মাধ্যমিকের যে বই ওল্ড সিলেবাসের হলে সবচেয়ে ভালো হয়, 9-10 ক্লাস 9-10 বাংলা মিডিয়ামের যে বই ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, সেই বইটা ফলো করা যেতে পারে। ইন্ডিয়ান জিওগ্রাফি সেখানেও যথেষ্ট ভালো করে লেখা রয়েছে। ইন্ডিয়ান ইকোনমি এবং পলিটি, ইন্ডিয়ান ইকোনমির ক্ষেত্রে রমেশ সিং, ভাষাটা ইংলিশ কিন্তু সহজ করেই লেখা মোটামুটি। বাংলা মিডিয়ামের জন্য তুজাম্মেল হোসেন ইকোনমিক্স ফলো করা যেতে পারে। বাংলা মিডিয়ামের বই যদিও সেরকম খুব ভালো বই সেই অর্থে নেই, কিন্তু রমেশ সিংটা যথেষ্ট ভালো করে লেখা। এছাড়াও ইকোনমির জন্য কিন্তু মনুনালের ভিডিও যেটা অ্যাভেলেবেল রয়েছে ইউটিউবে বা অন্যান্য মিডিয়ামেতে, সেখান থেকে কিন্তু করা যেতে পারে কনসেপ্ট ক্লিয়ারেন্সের জন্য। ইন্ডিয়ান পলিটি, এম লক্ষ্মীকান্ত, অদ্বিতীয় বই, 6th এডিশন বেরিয়েছে রিসেন্টলি, তো লক্ষ্মীকান্ত যথেষ্ট পলিটির জন্য। এছাড়া এনসিইআরটির বই রয়েছে, বেসিক আইডিয়া ক্লিয়ার করার জন্য এনসিইআরটির বই পড়া যেতে পারে। ন্যাশনাল মুভমেন্ট সবচেয়ে ভালো বই হচ্ছে স্পেকট্রামের, অর্থাৎ রাজীব আহিরের লেখা যে বই স্পেকট্রাম পাবলিকেশনের, সেই বইটা ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের জন্য সবচেয়ে ভালো। এছাড়া এনসিইআরটির বই রয়েছে, আর ওই স্বদেশ সভ্যতা বিশ্ব যদি কেনা যায় সেখানেও কিন্তু এই অংশটা যথেষ্ট ভালো করে রয়েছে। এছাড়া মাধ্যমিক লেভেলের যে সমস্ত বই হয় ক্লাস 9-10 সেগুলো পড়া যেতে পারে। মেন্টাল এবিলিটি, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বাই আর.এস. আগরওয়াল অ্যান্ড রিজনিং, দুটোই আর.এস. আগরওয়াল থেকে করা যেতে পারে। তো এইগুলো বিষয় ভিত্তিক বিশেষ কয়েকটা বই। এছাড়াও আরও কয়েকটা বই রয়েছে যেগুলো অ্যাজ এ হোল সিলেবাস কভার করে, যেমন ক্র্যাক ডাব্লিউবিসিএস, মিত্র ঘোষ থেকে বেরোয়, যথেষ্ট ভালো বই ক্র্যাক ডাব্লিউবিসিএস।
অথবা ছায়া প্রকাশনীর WBCS চ্যালেঞ্জার, এটাও মোটামুটি ভালো। ক্র্যাক WBCS কিন্তু যথেষ্ট ভালো বই, এখানে কিন্তু প্রচুর ইনফরমেশান রয়েছে প্রিলিমসের জন্য, খুবই ভালো বই। এছাড়া লুসেন্টের জিকে পড়া যেতে পারে জেনারেল স্টাডিজের বিষয়গুলোর জন্য। আরিহান প্রকাশনীরও জিকে যে বইটা বেরোয় সেটাও পড়া যেতে পারে। এরপর কয়েকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে প্রথমত সিলেবাসটা খুব ভালো করে জানতে হবে। প্রথমেই অনেকে কী করে, WBCS পড়তে হবে, বিভিন্ন বই জেনে নিলাম, দিয়ে পড়া শুরু করে দিলাম। সেক্ষেত্রে কিন্তু হয় না, কারণ সিলেবাস না জানলে কি পড়তে হবে, কি বাদ দিতে হবে, সেই জিনিসটা ভালো করে না জানলে, এক্সাম ফোকাসটা যদি ঠিক না থাকে, তাহলে কিন্তু প্রচুর পড়া সত্ত্বেও পাস করতে পারবে না। অনেকেই প্রিলিমসে দু একবার বসে কোনো রকমে সিলেবাস বই, বিভিন্ন রকম বই যে যেরকম বলে নানা রকম জায়গা থেকে শুনে বই দেখে পরীক্ষা দিতে চলে যায়, কিন্তু পাস করতে পারে না। কারণ এক্সাম স্পেসিফিক পড়াটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। শুধুমাত্র বই পড়লে হবে না, এক্সাম স্পেসিফিক পড়তে হবে। আরেকটা বিষয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। প্রচুর সিলেবাস, সমস্ত সাবজেক্ট, তো টাইম ম্যানেজমেন্টটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এর জন্য প্রয়োজন প্ল্যানিং করে পড়া। প্রত্যেক দিন বিভিন্ন সাবজেক্ট কতটা সময় আমার হাতে রয়েছে সেটা হিসাব করে, এবং আমার পড়তে কতক্ষণ সময় লাগে সেটাও হিসাব করে একটা সুন্দর করে ডেইলি, উইকলি, মান্থলি এবং ইয়ারলি প্ল্যানিং করেই কিন্তু এগোতে হবে, তবেই টাইম ম্যানেজমেন্ট করা সম্ভব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শুধুমাত্র পড়লেই হবে না, রিভিশন দিতে হবে। কারণ প্রচুর প্রচুর ইনফরমেশান কিন্তু আমাদের মাথায় আসতে থাকে। আমরা যদি রিভিশন না দিই নির্দিষ্ট সময় অন্তর, একদিন ছাড়া, এক সপ্তাহ ছাড়া, এক মাস ছাড়া, এরকম যদি রিভিশন না দিই, তাহলে কিন্তু সেগুলো আমাদের মাথায় থাকবে না। তো রিভিশন জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। আরও একটা বিষয় হচ্ছে টেস্ট দেওয়া, স্যাম্পল পেপার। শুধুমাত্র পড়লেই হবে না, সমস্ত কিছু খুব ভালো করে পড়েও কিন্তু অনেকে পরীক্ষা খারাপ হয়। এর একটা মাত্র কারণ হচ্ছে টেস্ট না দেওয়া, অর্থাৎ পরীক্ষার যে এনভায়রনমেন্ট, ঠিক যেভাবে আমাকে পরীক্ষা দিতে হবে সেই জিনিসটা ফলো না করা। তার ফলে কি হয়, প্রচুর পড়া সত্ত্বেও পরীক্ষাতে কিন্তু সঠিক উত্তরটা সঠিক সময় মাথায় আসে না এবং ভুল করে চলে আসা যায়। তো ওই পরিস্থিতিতে কিভাবে চাপ সামলাতে হবে, এবং অনেক সময় এরকমও হয় যে যে সমস্ত পড়লাম তার মধ্যে থেকে প্রশ্ন এলো না, তো তার জন্য কিন্তু MCQ প্র্যাকটিসটা অত্যন্ত প্রয়োজন। বারবার স্যাম্পল মক টেস্ট দিয়ে কিন্তু নিজেকে প্রিপারেশান করিয়ে নিতে হবে এবং নিজেকে ঝালিয়ে নিতে হবে সবসময়। শর্ট নোট তৈরি করা, বই থেকে শুধুমাত্র বই পড়লেই হবে না, সেখান থেকে নিজস্ব নিজের মতো করে শর্ট নোট ছোট ছোট করে তৈরি করতে হবে। এটা কিন্তু মনে রাখার জন্য এবং রিভিশন দেওয়ার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর কনসেপ্ট তৈরি করতে হবে, শুধুমাত্র পড়লেই হবে না, মুখস্থ করলে হবে না। এখানে কিন্তু মুখস্থ করে সেই অর্থে পাস করা সম্ভব নয়। প্রিলিমস পাস করা হয়তো সম্ভব, কিন্তু মেন্স পাস করতে গেলে যথেষ্ট পরিমাণ কনসেপ্ট থাকতে হবে। সুতরাং কনসেপ্ট ক্লিয়ার প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে প্রয়োজন। আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, প্রিভিয়াস ইয়ার কী ধরনের, কী ধাঁচের প্রশ্ন হয় সেটা অবশ্যই অবশ্যই জানা উচিত। নাহলে কিন্তু আমরা ঠিক রাস্তায় চলতে পারবো না, পাশ কাটিয়ে বেরিয়ে যাব, ঠিক যেটা প্রয়োজন আমাদের ক্ষেত্রে ঠিক সেটা হবে না, সেটা করতে পারবো না। তো তার জন্য প্রিভিয়াস ইয়ার অবশ্যই মিনিমাম 10 ইয়ার্স, সবচেয়ে ভালো হয় 20 বছরের যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আছে সেটা খুব ভালো করে পড়ে নেওয়া, তবেই কিন্তু পরীক্ষাতে খুব ভালো ফল করা সম্ভব হবে। আর অপশনাল, যেটা যারা এবি গ্রুপের জন্য দেবে, অপশনালটা চুজ করা, কারণ সমস্ত অপশান কিন্তু স্কোরিং নয়, সমস্ত অপশানে কিন্তু ভালো নাম্বার আসে না। যে সমস্ত সাবজেক্টে শুধুমাত্র লিখতে হয়, কিংবা যে সমস্ত সাবজেক্ট যথেষ্ট কঠিন, লিটারেচার বেস যে সমস্ত সাবজেক্ট আছে, এই সমস্ত সাবজেক্ট চুজ করলে সেক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তো খুব বেশি ভেবে চিনতে যে সাবজেক্টটা নিয়ে চলতে পারা যাবে সেই সাবজেক্টেই কিন্তু নেওয়া উচিত। এবং মেন্সের জন্য কিন্তু যে সমস্ত ডেসক্রিপটিভ অ্যান্সার, অর্থাৎ অপশনাল পেপার এবং বাংলা ইংরেজির ক্ষেত্রে ডেসক্রিপটিভ রাইটিং যেখানে করতে হয়, সেটার জন্য কিন্তু অবশ্যই প্র্যাকটিস করতে হবে, অ্যান্সার রাইটিং প্র্যাকটিস করতে হবে। তো এই কী করতে হবে এবং কী করতে হবে না, এই অংশটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি আগেও বলেছি। তো ঠিক এইভাবে প্রস্তুত করিয়ে দেওয়ার জন্যই প্রত্যেকটা অ্যাসপিরেন্টকে ঠিক যেভাবে প্রস্তুত হওয়া প্রয়োজন সেভাবে প্রস্তুত করার জন্যই কিন্তু স্মার্ট লার্নিং এডুকেশন এগিয়ে চলেছে। জুলাই থেকে স্মার্ট লার্নিংয়ের 2020 জুলাই থেকে নতুন ব্যাচ শুরু হয়েছে WBCS 2021কে লক্ষ্য রেখে, এবং WBCS 2021-এর ডেট, যেটা টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে, সেটা হচ্ছে 7 ফেব্রুয়ারি 2021। তো সেভাবে কিন্তু প্রত্যেক দিন ক্লাস করা হচ্ছে নির্দিষ্ট বিষয়ের নির্দিষ্ট অংশে, এবং তারপর দিন কিন্তু সেই বিষয়ের মক টেস্ট নেওয়া হচ্ছে 25 নম্বরের
মক টেস্ট নেওয়া হচ্ছে। আজকে যেটা পড়লাম পরের দিন সেটার মক টেস্ট দেব। ঠিক এইভাবে কিন্তু প্রত্যেক দিন নেওয়া হচ্ছে ক্লাসগুলো এবং তার সাথে সাথে মক টেস্ট, অর্থাৎ যেমন পড়াটাও তৈরি হয়ে যাচ্ছে প্রত্যেক দিন, নির্দিষ্ট দিনে নির্দিষ্ট চাপে পড়াটা তৈরি হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে কিন্তু কোয়েশ্চেন অ্যান্সারও তৈরি হয়ে যাচ্ছে। এবং এটা স্টুডেন্টকে, একটা অ্যাসপিরেন্টকে প্রত্যেক দিন ইনভলভ রাখার জন্য এবং প্ল্যানিং করার জন্য কিন্তু সবচেয়ে বেশি প্রয়োজন। তো এখানে সম্পূর্ণভাবে প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু প্ল্যানিং করে রাখা হয়েছে এবং অপশনাল সাবজেক্টটা রাখা হয়েছে রবিবার দিন। একদিন, সপ্তাহে একদিন ডিটেলসে অপশনাল সাবজেক্ট পড়বো, বাকি বিষয়গুলো কিন্তু প্রত্যেক দিন কোনো একটা সাবজেক্টের কোনো একটা বিষয় পড়বো খুব ভালো করে এবং পরের দিন তার টেস্ট দেবো। এইভাবে যদি অন্ততপক্ষে 6 মাস চলা যায় তাহলে কিন্তু সম্পূর্ণ সিলেবাস কভার করা সম্ভব এবং তার সাথে সাথে প্র্যাকটিসটাও একসাথে হয়ে যাচ্ছে। তো মোটামুটি 4-5 মাস পরে থেকে কিন্তু কমপ্লিট টেস্ট, অর্থাৎ 200 নাম্বারের যে টেস্ট হয় সেটা কিন্তু দেওয়া প্রয়োজন, অর্থাৎ ফুল লেন্থ টেস্ট দেওয়া প্রয়োজন। স্মার্ট লার্নিং সেভাবেই এগোচ্ছে। তো তোমরা স্মার্ট লার্নিং জয়েন করতে পারো অথবা নিজেরাও পড়তে পারো। জাস্ট এখানে প্ল্যানিংয়ের জন্য আমি কিন্তু বিষয়টা বললাম যে এইভাবে যদি প্রত্যেক দিনের বিষয় প্রত্যেক দিন ঠিক করে নিয়ে এবং ঠিক তার পরের দিন টেস্ট দিতে থাকি আমরা, এবং এভাবে যদি অন্ততপক্ষে 4-5 মাস 6 মাস চলতে পারি তাহলে কিন্তু আমাদের পুরো সিলেবাসটাই কভার হয়ে যাওয়া সম্ভব প্রিলিমসের জন্য। অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ সিলেবাস কভার করে সম্ভব এবং জানুয়ারি 1 মাস পুরোপুরি রিভিশন এবং শুধুমাত্র টেস্ট দিয়ে কিন্তু ফেব্রুয়ারি মাসে পরীক্ষার জন্য ফাইনালি খুব ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষায় বসা সম্ভব হবে। তো এই ছিল মোটামুটি সিলেবাস সম্বন্ধে, বই সম্বন্ধে ডিসকাশন। আমি বইগুলো যেখানে দেওয়া হয়েছে সেগুলো সরাসরি সমস্ত কিছু পাবলিকেশন দেওয়া সম্ভব হয়নি, সেটা কিন্তু আমি গ্রুপে দিয়ে দেবো। তো এখন এখানে শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।